লিভারপুলের 11 পয়েন্টের লিডে আটক আর্সেনাল। সুপার সাবে উদ্ধার বার্সা, আতলেতিকোর জয়ে আলভারেজ করলেন শাইন। লুকা মদ্রিচ যেন ফাইন ওয়াইন। ফ্রান্সে লেগেছে কলহ, মালিক রেফারি ঝুট ঝামেলা। ইতালিতে পেনাল্টি নিয়ে অদ্ভুত বিড়ম্বনা। এই সপ্তাহে শনি রবিবারে ফুটবলে ঘটেছে নানান ঘটনা। চলুন আমরা কথা বলি সেসব নিয়েই, যা আপনি দেখেছেন, যা হয়তো মিস করে গেছেন, সবকিছুই 5 পয়েন্টে। নাম্বার 1, কংগ্রাচুলেশনস লিভারপুল। সবার আগে লিভারপুলকে এই যে শুভেচ্ছা বার্তা দিয়ে দিলাম, কেন সেটা নিশ্চয়ই আপনি জানেন। 11 পয়েন্টের লিডে এখন লিভারপুল, এবং শুধুমাত্র আমি যে তাদেরকে কংগ্রাচুলেট করছি ঘটনাটা তাও নয়। আজকে ইংল্যান্ডের পত্রিকাগুলোর ফ্রন্ট পেজ অথবা ব্যাক পেজগুলো ঘাটলে আপনি জানেন তারাও মনে করে লিভারপুল এই 11 পয়েন্টের লিড আর হাতছাড়া করবে না। মিরর স্পোর্ট বলছে ওয়ান হ্যান্ড অন দ্য ট্রফি, মানে ওই ওয়ান হ্যান্ড অন দ্য ট্রফি, সেরকম করে তারা ওই WONটা লাগিয়েছে ম্যানচেস্টার সিটিকে 2-0 গোলে হারানোর পর। সানস্পোর্ট মোটামুটি মোহামেদ সালার ওই যে 11 নম্বর জার্সির পেছনের দিকটা দেখিয়ে দিয়ে জানান দিয়েছে কত পয়েন্টের লিডে লিভারপুল আছে। দ্য টেলিগ্রাফ তারা বলছে দে থিঙ্ক ইটস অল ওভার। বেশিরভাগ লোকেই ভাবছেন যে ইটস অল ওভার, কারণ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে লিভারপুল আর আর্সেনালের যে দূরত্বটা দাঁড়িয়েছে এখন 11 পয়েন্টের, এটা লিভারপুলের এক ম্যাচ বেশি খেলা থাকলেও পরে আর্সেনালের জন্য ধরা বোধহয় আর সম্ভব হবে না। সেটা এই সপ্তাহে আমরা নিশ্চিত হলাম কি করে। আর্সেনাল হেরে গেল ওয়েস্ট হ্যামের কাছে নিজেদের ঘরের মাঠে। তারা জানতো তারা যদি ওই ম্যাচটা জিততে পারে তাহলে যে লিভারপুল গেল কয়েক সপ্তাহ ধরে একটু খেই হারাচ্ছে, তাল কাটছে তাদের কোনো কোনো জায়গায়, সেই লিভারপুলের উপরে তারা একটা প্রেশার রাখতে পারতো যে রবিবারে সিটির বিপক্ষে তোমাদেরকে জিততেই হবে। সেই প্রেশার রাখার বালাই তারা একদমই দেখাতে তো পারলই না, উল্টো হেরে গেল। আর লিভারপুল 2-0 গোলে জিতে প্রিমিয়ার লিগের টাইটেলটা সম্ভবত ঘরেও নিয়ে যাচ্ছে। আর্সেনালের জন্য সময়টা খুবই হতাশার, কিন্তু লিভারপুল ডিজার্ভিংলি যে লিগ জিততে যাচ্ছে সেটা ম্যাচের একটা খণ্ডচিত্র দেখলে আপনি বুঝতে পারবেন। ম্যান সিটির সঙ্গে লিভারপুল বল পজিশন না অ্যাটাকিং সাইড কোনো জায়গা দিয়ে তারা ডমিনেট করেছে। 66% বল পজিশন সিটির ছিল আর লিভারপুলের ছিল 34% মতো। আরো কয়েকটা ব্যাপার এখানে দেখা যাচ্ছে। অ্যাটেম্পটস ফাইনাল থার্ডে যতবার বল নিয়ে ঢোকা হয়েছে প্রতিপক্ষের ডি বক্সে, সবকিছুতে লিভারপুলের তুলনায় ম্যানচেস্টার সিটি ডমিনেট করেছে। কিন্তু ফার্স্ট হাফে লিভারপুল খেলাটা আসলে নিজেদের করে নিয়েছিল, এবং এই লিভারপুলের জন্য বল পজিশন ধরে রাখা খুব বড় কিছু নয়। এই যে 34% বল পজিশন নিয়ে লিভারপুল এই ম্যাচটা জিতলো, এইটা তাদের একটা ইতিহাসের সম্মুখীন করে দিয়েছে। লিভারপুল কোনো একটা ম্যাচে প্রিমিয়ার লিগে এর চেয়ে কম শতাংশ বল পজিশন রেখে কখনো জিততে পারে নাই। আর্নে স্লটের আন্ডারে লিভারপুলের যে অন্যরকম উন্নতি তারই একটা ছাপ এই স্ট্যাটগুলো। এবং আরও একটা জায়গায় আপনি আর্সেনালের সঙ্গে লিভারপুলের একটা বড় দূরত্ব খুঁজে পাবেন, সেটা মোহামেদ সালার প্রথম গোলটার ব্যাখ্যা করলে আপনার কাছে স্পষ্ট হবে। আমরা বলি না যে সেট পিস, এবং আর্সেনাল সেট পিসে সবচেয়ে শক্তিশালী দলগুলোর ভিতরে একটা প্রিমিয়ার লিগে, কিন্তু তাদের দলে তো স্ট্রাইকার নাই। সেই স্ট্রাইকার না থাকার কারণেই এখন তারা প্রকটভাবে ভুগছে, আর তাদের যে সেট পিস মাস্টারি সেগুলো এখন আর সেইভাবে কাজে লাগছে না। সেট পিস আপনার খেলার একটা অংশ হতে পারে, কিন্তু শুধুমাত্র সেট পিসে আপনি গোল করবেন সেই নির্ভরতা নিয়ে আপনি যদি খেলতে নামেন তাহলে বোধহয় আর্সেনালের কপালে যা ঘটেছে সেরকমটাই ঘটে। বরং লিভারপুল যেভাবে সেট পিস কাজে লাগায় সেটা একটা চ্যাম্পিয়ন টিমের নিদর্শন বলে অনেকেই মনে করতে পারেন। এই যে ম্যানচেস্টার সিটির বিপক্ষে লিভারপুল যে কর্নার কিক থেকে ফার্স্টের গোলটা করলো, এই ছকটা দেখলে আপনার কাছে অনেকটুকু স্পষ্ট হয়ে যাবে। এই জায়গায় কোনায় আপনি অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টারকে কর্নার কিকটা নিতে দেখছেন। খুব খেয়াল করা দরকার ঠিক এই জায়গাতে, যেই জায়গাতে নিয়ার পোস্টে ডমিনিক সবোসলাই তিনি মূলত মার্ক করে, মানে একরকম ট্যাকেল দিয়ে রাখছেন তার পেছনে থাকা ডিফেন্ডারদেরকে। আপনি 6 ইয়ার্ড বক্সের ভেতরে লিভারপুলের আর কোনো ফুটবলারকে এই কর্নার কিক নেওয়ার সময় দেখেন নাই। আর এই জায়গায় আপনি আরেকটা ব্যারিয়ার দেখতে পাচ্ছেন, এইটা আরেকটা ব্লকের মতো লিভারপুল তৈরি করেছে। এটা তাদের সেট পিস প্ল্যান ছিল। আবার আপনি শর্ট কর্নার নেবেন, লিভারপুল তো শর্ট কর্নার সাধারণত নেয় অনেক সময়। সেই শর্ট কর্নার ঠেকানোর জন্য এই জায়গায় সাভিনিওকে রেখেও দেওয়া হয়েছিল, এই জায়গায় ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড। এখন দেখেন যে শর্ট কর্নারই লিভারপুল নিল, কিন্তু কোন আকারে তারা নিল। ডমিনিক সবোসলাইয়ের জন্য এই জায়গায় শর্ট কর্নার, এবং সেটা সরাসরি একটা ফ্লিকের মাধ্যমে মোহামেদ সালার কাছে পাঠানো হলো। সালা চলে আসলেন পেনাল্টি স্পটের ওই জায়গাতে, অর্থাৎ 10 গজের কাছাকাছি জায়গায়। সেখান থেকে তিনি শর্ট করলেন, একটা ডিফ্লেকশন ছিল, গোল লিভারপুল
লিভারপুল পেল? একেবারে ক্লাসিক ট্রেনিং গ্রাউন্ডে সাধারণত যে ধরনের কৌশল অবলম্বন করা হয় তার একটা সফল সমাপ্তি লিভারপুল এই ম্যাচে পেয়েছে। এমন না যে লিভারপুল সেট পিসে খুব দুর্দান্ত, কারণ প্রিমিয়ার লিগে যে 20টা দল আছে সেই 20টা দলের ভেতরে সেট পিসে গোলের হিসাব যদি আপনি করেন এই ম্যাচের আগ পর্যন্ত লিভারপুলের অবস্থান একদম তলায়। আর ম্যানচেস্টার সিটি সেট পিস থেকে গোল খায় না। সেট পিস থেকে গোল না খাওয়ার যে রেকর্ড তার ভেতরে ম্যানচেস্টার সিটি ছিল সবার ওপরে। লিভারপুল এর আগে 3টা মোটে সেট পিস থেকে গোল করতে পেরেছিল এই সিজনে। তারা গুরুত্বপূর্ণ সময় যখন তারা জানে যে তাদের উপর একটু চাপ আসতে পারে সেই সময় তারা সেট পিস অবলম্বন করে ঠিকই ওই ম্যাচের কন্ট্রোলটা নিল। এরপরে তো ব্যবধান 2-0 হলো এবং এরপরে ম্যাচটা পুরোপুরি একপেশেই হয়ে গেছে, যদিও স্কোর লাইন বা ম্যাচের স্ট্যাট হয়তো আপনাকে সেই কথা বলছে না। এই যে লিভারপুল তাদের সেট পিসটা খুব ভালো মতো রপ্ত করলো, তার পেছনে একজন কোচের অবদান আছেন, আর্নে স্লটের অ্যাসিস্ট্যান্ট, যিনি আবার ম্যানচেস্টার সিটিতে একটা লম্বা সময় কাজ করেছিলেন এবং এই পরিকল্পনার জন্য আর্নে স্লট তাকে এই ম্যাচ শেষে ক্রেডিটটা দিয়েছেন। তো এটাই হচ্ছে একটা হেলদি টিম বা চ্যাম্পিয়ন টিমের বেশ কিছু জায়গা আলোচনা করার মতো, যেগুলো ম্যাচে সময় সময়ে ইম্পর্টেন্ট ম্যাচে কাজে লাগিয়ে তারা ফেলে। এই সেট পিস যেটা আর্সেনালের ছিল শক্তি, সেটা লিভারপুল এই সপ্তাহে কাজে লাগিয়ে আর্সেনালকে মোটামুটি টাইটেল রেস থেকে ছিটকেই ফেললো। এবার আমরা চলে যাই, চলুন পয়েন্ট নাম্বার 2-তে, বার্সার বৃত্তপূরণ। কোথায় তারা বৃত্তপূরণ করলো? বার্সেলোনা লাস পালমাসের সঙ্গে জিতেছে 2-0 গোলে এবং দুটো গোলই করেছে তাদের দুই সুপার সাব, একটা দানি অলমো আর একটা গিয়ে ফেরান তোরেস। দানি অলমোর গোলেই মূলত ডেডলকটা ভেঙেছে। লাস পালমাসের বিপক্ষে তাদের মাঠে গিয়ে জেতাটা খুব একটা সহজ নয়। ইনফ্যাক্ট বার্সেলোনা ঘরের মাঠেও লাস পালমাসকে হারাতে পারে নাই। তাদের কাছে হেরেই তারা প্রিমিয়ার লিগ বলছি লা লিগার শীর্ষস্থানটা হারিয়েছিল, যে শীর্ষস্থান তারা গেল সপ্তাহে আবারও উদ্ধার করেছে। তো লাস পালমাসকে হারানোটা তাদের কাছে একটা বৃত্ত পূরণের মতোই। ওই লাস পালমাসের কাছে হারের পরে একটানা বার্সেলোনার বেশ কিছু বাজে ফল গেছে, যেখান থেকে মাথাচাড়া দিয়ে উঠেছিল বার্সেলোনার লিগ হারানোর সংখ্যাটা, যেখান থেকে এখন তারা বেশ খানিকটা সেফ। লা লিগার পয়েন্ট টেবিল দেখলে আপনি সেটা বুঝতে পারবেন, যদিও একদম গায়ে গা লাগানো। রিয়াল মাদ্রিদও তারা এই সপ্তাহে জিতেছে, আতলেতিকো মাদ্রিদের সঙ্গে পয়েন্টের ব্যবধান যে 1 ছিল তাই আছে। দানি অলমোর এই গোলটা কেন গুরুত্বপূর্ণ ছিল? দানি অলমোর গোলটা মূলত আমাদেরকে বলেছে যে বার্সেলোনার সাবস্টিটিউট বেঞ্চ থেকে যারা মাঠে নামেন তারাও ম্যাচ কন্ট্রোল করতে পারেন। এই ম্যাচে আপনি ফ্র্যাঙ্কি ডিয়ংয়ের চেঞ্জটাও দেখতে পারেন। ডিয়ং যখন সেকেন্ড হাফে মাঠে নামলেন তখন বার্সেলোনা 1-0 গোলে এগিয়ে আছে এবং হান্সি ফ্লিক ডাগ আউট থেকে তাকে কিছু একটা বলে বুঝিয়ে শুনিয়ে এরপর মাঠে পাঠাচ্ছিলেন। ম্যাচের বাকিটা সময় তিনি মিডফিল্ড পুরোটা কন্ট্রোল করেছেন এবং শেষে গিয়ে ফেরান তোরেসের ওই গোল অনেকটুকু কাজ সহজ করেছে বার্সেলোনার জন্য। এইরকম প্লেয়ার যখন আপনার সাইড বেঞ্চে থাকে তখন আপনার চ্যাম্পিয়ন্স লিগ বা লা লিগা এই ধরনের জায়গায় অনেক বেশি সহজ হয়ে যায় কাজটা। বার্সেলোনা দানি অলমো এবং ফেরান তোরেসদের কাছ থেকে ঠিক এই সার্ভিসটাই আরও বেশি পেতে চাইবে। কিন্তু দানি অলমোকে ঘিরে আরেকটা সমস্যা আছে। আপনি তো জানেনই যে তার রেজিস্ট্রেশনের সময় ফুরিয়ে আসছে এবং হাভিয়ের তেবাস লা লিগার সভাপতি তিনি এখন বলছেন যে দানি অলমো সিজন শেষ করতে পারবেন না বার্সেলোনার হয়ে। এই ঝামেলা চলছেই। রিয়াল মাদ্রিদ, রেফারিং সবকিছু নিয়ে হাভিয়ের তেবাস কথা বলেন। তিনি আরও একবার বলেছেন এবং মোটামুটি একটা হুমকি দিয়ে রেখেছেন যে দানি অলমোর বোধহয় খেলা হবে না পুরো মৌসুম, তার রেজিস্ট্রেশনের সময় প্রায় শেষ দিকে, সিজন শেষ তিনি নাও করতে পারেন। বার্সেলোনার ভেতরে আরেকটা ব্যাপার দেখার মতো, তাদের হোম রেকর্ড এবং আওয়ে রেকর্ডের ভেতরে একটা বিস্তর ফারাক আপনি দেখতে পাবেন এবং কারো কারো কাছে মনে হতে পারে বরং হোমের চেয়ে তারা আওয়েতেই বেশি ভালো। যদিও ম্যাচ তারা হোমে এখনো পর্যন্ত বেশি খেলেছে, কিন্তু হোম আর আওয়ের এই যে তারতম্যটা, এইটা বার্সেলোনার খেলার আরেকটা ফিচার। তারা যদি হোমের কথা আপনি হিসাব করেন, তারা লা লিগার পয়েন্ট টেবিলে থাকবে 5 নম্বরে, আর অ্যাওয়েতে থাকলে তারা লা লিগার পয়েন্ট টেবিলের 1 নম্বরে। তাদের চেয়ে ধারে কাছে অ্যাওয়ে গোলের হিসাবে কেউ নাই। বার্সার এই আলোচনা থেকে চলেন আমরা একটু লুকা মদ্রিচকে নিয়ে আলোচনা করি। এই যে রিয়াল মাদ্রিদ খেলতে নামলো, তাদের কাজটা খুব একটা সহজ ছিল না। জিরোনার সঙ্গে তারা ম্যাচ কন্ট্রোল করছিল, কিন্তু গোলটা পেতে একটু অপেক্ষা করতে হচ্ছিল। এবং এইরকম সময় লুকা মদ্রিচ যে ভলিতে গোলটা করলেন, এটা অনেকের কাছে মনে হতে পারে তার রিয়াল মাদ্রিদের ক্যারিয়ারের অন্যতম সুন্দর গোল। সেরা গোল বলছি না, দেখার মতো, ছবির মতো সুন্দর একটা গোল। এবং ওই গোলে কাজ রিয়াল মাদ্রিদের পরে গিয়ে অনেকটুকু সহজ হয়েছে। পরে গিয়ে ভিনিসিয়াসের গোলে তো তারা 2-0 গোলে জিতে নিয়েছে। লুকা মদ্রিচের বয়স এখন 39-40 ছুঁই। রিয়াল মাদ্রিদে তার ক্যারিয়ারের শেষ মৌসুম চলছে, কন্ট্রাক্ট অনুযায়ী এইরকম গোল যদি মদ্রিচ করে যান তাহলে সম্ভবত আরও 1 সিজন কন্ট্রাক্ট রিনিউ করা হতে পারে লুকা মদ্রিচের। ফাইন ওয়াইন, তাই না? এবার আসেন আতলেতিকো মাদ্রিদ, পয়েন্ট টেবিলের 3 নম্বর দল, যারা 1 পয়েন্টে পিছিয়ে বার্সেলোনার চেয়ে, রিয়াল মাদ্রিদের চেয়ে।
তারা 3-0 গোলে ভালেন্সিয়াকে হারালো। 2টো গোল করেছেন জুলিয়ান আলভারেজ, তাকে নিয়ে একটু কথা না বললেই নয়। আপনি আলভারেজের এখনই এমন একটা মৌসুম দেখে ফেলেছেন যেটা তার ইউরোপের সেরা। 19টা গোল তার হয়ে গেছে সব মিলিয়ে, সব কম্পিটিশন মিলিয়ে, আর গোল আর অ্যাসিস্টের হিসাব করলে 23টা। ম্যানচেস্টার সিটিতে আগের 2 মৌসুমে তার যে রেকর্ড ছিল তার চেয়েও এটা এরই মধ্যে ভালো হয়ে গেছে। আর আতলেতিকো মাদ্রিদের বিখ্যাত স্ট্রাইকাররা ফার্স্ট সিজনে কি করেছেন সেই রেকর্ডের সঙ্গে আপনি একটু চোখ বুলিয়ে নিলে আপনি জানেন এই আলভারেজ ঠিক পথেই যাচ্ছেন। কিন্তু কথা হচ্ছে আতলেতিকো মাদ্রিদ সেই পথে যেতে পারবে কিনা। নাম্বার 3, ইন্টারের মুক্তি। ইন্টার মিলান লাউতারো মার্তিনেজের একমাত্র গোলে জেনুয়াকে হারিয়েছে। ইন্টার মিলানের সেরিয়ার পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটা সুসংহত হয়েছে। নাপোলির হার তাদের কাজ আরেকটু সহজ করেছে। লাউতারো মার্তিনেজ একটা ঝুলিয়ে রাখার মতো ছবি পেয়েছেন, তার ভেতরের ওই আক্রোশটা তিনি বের করে এনেছেন, কারণ গেল কয়েকটা সপ্তাহ লাউতারো মার্তিনেজের খুব একটা ভালো যায় নাই। ইন্টার মিলানের কাজটুকু সহজ হয়েছে নাপোলির হারাতে। কোমোর কাছে তারা 2-1 গোলে হেরেছে এবং পয়েন্টের যে ব্যবধান 1, এইটা পরের সপ্তাহে বোঝা যাবে কার দৌড় কতখানি, কারণ পরের সপ্তাহে ইন্টার মিলান এবং নাপোলি একে অন্যের মুখোমুখি হচ্ছে সেরি আতে। আতালান্তা 5-0 গোলে জিতেছে, ইউভেন্টাসও 1-0 গোলে জিতেছে। তবে এইসি মিলানের অবস্থা ভালো নয়, তোরিনোর কাছে তারা 2-1 গোলে হেরে গেছে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়ার পরপরই। এখানে বলার মতো কয়েকটা ব্যাপার আছে। নাপোলির এই এখনকার ফর্ম একটু হলেও দুশ্চিন্তার, একটু না ভালোই দুশ্চিন্তার। গেল 4টা ম্যাচের ভেতরে তারা সেই যে ইউভেন্টাসকে হারালো, এরপরে টানা 3টা ড্র এবং এরপর এখন গিয়ে কোমোর কাছে হার। নাপোলি পরের ম্যাচে যদি ইন্টার মিলানকে হারাতে না পারে তাহলে বোধহয় অনেকেই ধরে নেবেন যে আন্তোনিও কোন্তের দলের হয়তো এবারের সেরিয়াতে খুব বেশি দূর যাওয়া আর হচ্ছে না। তবে নাপোলিকে ছাপিয়ে আমরা একটু কথা বলতে চাই আতালান্তার জয় নিয়ে। আতালান্তা যে এমপোলিকে 5-0 গোলে হারালো, এই হারে আদেমোলা লুকমান 2টা গোল করেছেন। আপনাদের অনেকেরই মনে থাকার কথা, চ্যাম্পিয়ন্স লিগে আতালান্তা যখন বাদ পড়লো তখন আদেমোলা লুকমানের পেনাল্টি মিসের কারণে তাদের কোচ জিয়ানপিয়েরো গ্যাসপেরিনি যা তা ভাষায় গালমন্দ করেছেন এই আদেমোলা লুকমানকে। গালমন্দ তিনি লিটারালি করেন নাই, মানে সমালোচনা করেছেন, এইভাবে বলাটা আসলে শ্রেয়। তো সেই সমালোচনার জবাব লুকমান যখন জোড়া গোল করলেন তারপর দিলেন তার একটা ইনস্টাগ্রাম স্টোরিতে। তিনি বললেন যে পেইন ইনটু পাওয়ার, এইটা বোধহয় গ্যাসপেরিনিকে নতুন করে ভাবতে সাহায্য করবে। লুকমানের সঙ্গে এইরকম ব্যবহার করলে লুকমান সিজন শেষে অন্য যে কোনো ক্লাবে তিনি চাইলেই যেতে পারেন। আফ্রিকার বর্ষসেরা ফুটবলার, মনে রাখা দরকার। এবং গ্যাসপেরিনি ম্যাচ শেষে একটু হালকা চালে বলেছেন যে লুকমান ভালো প্লেয়ার, সে আমাদের খুবই গুরুত্বপূর্ণ প্লেয়ার, তাকে আমার দরকার। মানে নিজের জায়গা থেকে একটু সরে আসতে বাধ্য হয়েছেন গ্যাসপেরিনি। এখন এই সম্পর্কের ঠান্ডা ব্যাপারটা থাকবে কিছুদিন, উষ্ণ সম্পর্ক তৈরি হতে সম্ভবত আরও কিছুদিন সময় লাগবে। আপাতত এই ঠান্ডা সম্পর্ক ওই কোচ আর প্লেয়ারের ভেতরে হয়তো চলবে। কিন্তু সেরিয়ার আসল ঘটনা ঘটেছে শুক্রবার রাতে উদিনেজে এবং লেচ্চের ম্যাচে। ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে তাদের স্ট্রাইকার, এই যে দেখায় যাচ্ছে তাকে, এই জায়গায় স্ট্রাইকার লুক্কা, তিনি আছেন লরেনজো লুক্কা, তিনি একটা পেনাল্টি পেয়েছেন। এখন পেনাল্টিটা তিনি নেবেন লেচ্চের এগেইনস্টে। এখন পেনাল্টি নেওয়ার জন্য লুক্কা ইজ নট দ্য পারসন, তার টিমমেটদের মতে। এইখানে আপনি অ্যালেক্সিস সানচেজকে দেখতে পাচ্ছেন, বিরাট ফুটবলার, সেরিয়ার ছোটোখাটো একটা লিজেন্ড। এই পাশে আপনি ফ্লোরিয়ান থোভাকে দেখতে পাচ্ছেন, 2018 ওয়ার্ল্ড কাপ উইনার। এরপরে আপনি হচ্ছে এবং তিনি টিমের ক্যাপ্টেন, রেগুলার পেনাল্টি নেন। কিন্তু এই যে বলটা লুকা হাতের ভেতরে রেখেছেন, তিনি কিছুতেই ওই বল আর দেবেন না, পেনাল্টি তিনি নেবেনই। এই ঘটনা অনেকক্ষণ ধরে ঘটেছে। এরপরে তিনি পেনাল্টি থেকে গোল করলেন ওই চাপের ভেতরে, এবং যখন তিনি উদযাপনে গেলেন তার টিমমেটরা কেউ তার সঙ্গে উদযাপনে অংশ নেয় নাই। কোচ তো ডাগ আউট থেকে পুরোটাই দেখেছেন, পরের মিনিটে কোচ তাকে বদলি করে আবার মাঠ ছাড়াও করেছেন। এবং এরপরে গিয়ে তিনিও তার ইনস্টাগ্রাম পোস্টে একটা দুঃখ ভরা স্টোরি শেয়ার করছেন। তিনি লিখেছেন যে একা একা আমি আসলে কিছুই নই আমার প্লেয়ারদের ছাড়া বা আমার টিমমেটদেরকে ছাড়া। এইরকম ঘটনা আপনি ফুটবলে কবে দেখেছেন জানি না, তবে এই যে লরেনজো লুক্কা যা করেছেন এইটা এই সপ্তাহের অন্যতম কুৎসিত ঘটনা হিসেবেই বিবেচিত হতে পারে। বেচারা। যাই হোক, পয়েন্ট নাম্বার 4, ফ্রান্সে কলহ। এই জায়গায় আরও বড় ঘটনা ভাই। এইখানের ঘটনার শুরুটা আমরা করি একটু লিগ আর পয়েন্ট টেবিলটা দেখিয়ে। পিএসজি তারা 3-2 গোলে ইনফ্যাক্ট অলিম্পিক লিওকে হারিয়েছে, যেখানে 2টো গোল করেছেন আশরাফ হাকিমি, 1টা গোল করেছেন উসমান দেমবেলে। দেমবেলের ভালো ফর্ম কন্টিনিউ করছেই।
তবে আরও যেটা কটা নিয়ে কথা বলা দরকার, যে নিস তারা পয়েন্ট টেবিলের 3-এ আছে, লিল তারা মোনাকোকে 2-1 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের স্পটের জন্য লড়াই করছে, আর মোনাকো ওই যেখানে ছিল সেখানেই আছে। কিন্তু এখানে আলোচনার বিষয় হচ্ছে অলিম্পিক মার্শেই, তারা পিএসজির তুলনায় এই যে 13 পয়েন্টে পিছিয়ে পড়েছে, এরপরে আর ফ্রেঞ্চ লিগ আর কিছু বাকি থাকার কথা নয়। তাদের ম্যাচ ছিল অক্সিয়ারের সঙ্গে, যেখানে তারা 3-0 গোলে হেরেছে, এবং হারার পরে তাদের কোচ রবার্তো ডি জেরবি তিনি বলছেন তিনি আর কোনোদিনও ফ্রান্সের কোনো ক্লাবের হয়ে কোচিংই করাবেন না, কারণ রেফারির সিদ্ধান্ত তার পছন্দ হয় নাই। আমি ইতালিয়ান, এই ক্লাবের পর আর ফ্রান্সে কোচিং করাবো না, এটা ফ্রেঞ্চ লিগের সমস্যা। ফ্রান্সের লোকজনের যদি এই রেফারিং নিয়ে সমস্যা না থাকে তাহলে আমার আর বলার কিছুই নাই। রবার্তো ডি জেরবি যে ভাষায় কথা বলেছেন, সমালোচনা করেছেন, এইটা তো আপনার কাছে ভদ্রই মনে হতে পারে, কারণ তাদের মালিক অর্থাৎ অলিম্পিক মার্শের মালিকের পরে যা বলেছেন সেটা নিয়ে এখন তাকে আদালতে হয়তো দৌড়াতে হতে পারে। তিনি বলছেন, তিনি একদম স্পষ্ট করে বলে দিয়েছেন যে রেফারিরা দুর্নীতিগ্রস্ত। আপনি নিশ্চয়ই এইরকম মন্তব্য করতে পারেন না। আর এই যে ভদ্রলোক যিনি এই ক্লাবের প্রেসিডেন্ট, তিনি স্প্যানিশ, তো রেফারিং নিয়ে তার এই মন্তব্য বোধহয় স্প্যানিশদের জন্য নতুন কিছু নয়। তিনি বলছেন কি, যে এখানের সব কিছুই পরিকল্পনার অংশ, সব পাতানো। একটা পেনাল্টি পাওয়ার কথা ছিল, 4 জন ইউরোপের রেফারি আমাকে জানিয়েছে ওটা পেনাল্টি হতো, তা তো দেওয়া হয়নি, উল্টো এক কলঙ্কিত লাল কার্ড দেখানো হলো আমাদের। এরপরে যদি সুপার লিগের প্রস্তাব আসে তাহলে আমরা সেখানে চলে যাব। একটা হুঙ্কার এবং হুমকি দিয়ে রেখেছেন অলিম্পিক মার্শের মালিক, যেটা নিয়ে তিনি পরে দুঃখ প্রকাশ করেছেন আজকে সোমবার, কারণ তিনি জানেন ফ্রান্সের রেফারিরা তার বিরুদ্ধে এককাট্টা হয়েছেন এবং তারা সবাই মিলে এই দলটার 12টা বাজিয়ে দিতে পারেন। ঘটনা কি ঘটেছিল, একটা রেড কার্ড এবং একটা পটেনশিয়াল পেনাল্টি নিয়ে অলিম্পিক মার্শের যত কমপ্লেইন, এই ম্যাচটা না হারলে পরে হয়তো তারা পয়েন্ট টেবিলে পিএসজির সঙ্গে 10 পয়েন্টের দূরত্বে থাকতে পারত। আবার পিএসজির ম্যাচ যেহেতু লিওর সঙ্গে পরদিন ছিল, তারা পিএসজির ওপর একটা প্রেশার রাখতে পারত। পিএসজি 3-2 গোল জিতেছে, বুঝতেই পারছেন যে ওইটাও একটা বড় টিমে রেগেছে। লিও তো আসলে পিএসজির তুলনায় একটা সময় বড় টিমই ছিল। পয়েন্ট নাম্বার 5, বুন্দেসলিগার হালচাল। সবার ওপরে বায়ার্ন মিউনিখ, পয়েন্ট টেবিলে কোনো নড়চড় হয় নাই, কিন্তু এই সপ্তাহে বলার মতো ঘটনা যা ঘটেছে সেটা হচ্ছে বরুসিয়া ডর্টমুন্ড 6-0 গোলে জিতেছে। সেরহাও গিরাসি 4টা গোল করেছেন একাই, এবং তাতে নিকো কোভাচ প্রথমবারের মতো বুন্দেসলিগায় ডর্টমুন্ডের কোচ হিসেবে এই সপ্তাহে জয়ের দেখাটা পেয়েছেন। তিনি কোচ হিসেবে আসার পরে চ্যাম্পিয়ন্স লিগে তার জয় আছে, কিন্তু লিগে তিনি জিততে পারছিলেন না। আর বায়ার্ন মিউনিখের 4-0 গোলে জয়ের ভেতরে একটা পয়েন্ট কি হতে পারে, বায়ার্ন মিউনিখ একটা বড় ম্যাচ জিতলো, মানে বড় ম্যাচ এই বিচারে বলতে হচ্ছে আইনট্রাক্ট ফ্রাঙ্কফুর্টকে তারা 4-0 গোলে হারিয়েছে, এই বিচারে বলতে পারেন এই সিজনে বড় ম্যাচে বুন্দেসলিগা বলেন বা চ্যাম্পিয়ন্স লিগ বলেন, বায়ার্ন মিউনিখের দুর্বলতাটা চোখে পড়ার মতোই ছিল। আর 2-0 গোলে জিতে লেভারকুজেন যেখানে থাকার কথা সেখানেই আছে। বুন্দেসলিগায় বড় কোনো পরিবর্তন হয় নাই। বায়ার্ন মিউনিখের নেক্সট উইকের গেমটা ইম্পর্টেন্ট, সেটা জিতলে পরে বুন্দেসলিগার এই টাইটেল রেস বোধহয় অনেকটুকুই শেষ হয়ে যায়। বহু কিছু নিয়ে কথা বলা যেতে পারতো, তবে আমার কাছে মনে হয়েছে এটাই এই সপ্তাহের সেরা 5 পয়েন্টের ভেতরে থাকার কথা। আপনার জন্য কমেন্ট সেকশন থাকলো খোলা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.